আচ্ছা, আমরা আজকে এখান থেকে শুরু করব। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন অফ শকলিস ইকুয়েশন। এই গত ক্লাসে আমরা এর আগ পর্যন্ত পড়েছিলাম। আচ্ছা, শকলিস ইকুয়েশন হলো কোনটা? এই যে এখানে আইডি এর সাথে ভিজিএস এর যে রিলেশন, এটাই হলো শকলি ইকুয়েশন। এই শকলি ইকুয়েশন আসলে ফেটের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভকে রিপ্রেজেন্ট করে। এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ আমরা গত ক্লাসে পড়েছি। এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গ্রাফটা ইকুয়েশনই হচ্ছে এই যে এই শকলিস ইকুয়েশন। এখানে দুইটা কনস্ট্যান্ট আছে। এই কনস্ট্যান্ট দুইটা হলো ডিভাইসের প্রপার্টিজ। একটা হলো আইডিএসএস আর একটা হলো ভিপি। এই দুইটা কনস্ট্যান্ট। আর ওয়াই অ্যাক্সিস এর প্যারামিটারটা হলো আইডি, এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্স অ্যাক্সিস এর প্যারামিটারটা হলো ভিজিএস, এটা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। ঠিক আছে? তাহলে অনেক সময় আমাদের প্রবলেম সলভ করার জন্য, বায়াসিং করার জন্য, এমপ্লিফায়ার ডিজাইন করার জন্য এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ দরকার হয়। ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনের মাধ্যমে আমরা ম্যানুয়ালি এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক যদি ড্র করতে চাই, তাহলে তোমার এই ইকুয়েশন থেকে মিনিমাম 4টা পয়েন্ট ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা প্রথম পয়েন্টটার নাম যদি দেই যে এ পয়েন্ট অন ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস এর যেই প্যারামিটারটা আছে তার ভ্যালু আমরা 0 কনসিডার করব। এই ভিজিএস এর ভ্যালু যদি 0 কনসিডার করো, দেখো তো ইকুয়েশন থেকে ভিজিএস এর ভ্যালু 0 হলে আইডি এর ভ্যালু কত হয়? আইডিএসএস এর আইডিএসএস হয়। তাহলে এই একটা ভ্যালু পেলাম আমরা, আইডিএসএস। গুড। তারপরে এ পয়েন্ট অন এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এর পয়েন্টটা বের করার জন্য আইডির ভ্যালু তোমাকে অথবা এখানে এটাও করতে পারি আমরা, ভিজিএস আইডি, আমার মনে হয় এটা আইডি এর ভ্যালু 0 কনসিডার করলেই ভালো হতো। স্যার ওয়েটিং এ মনে হয় একজন আছে। নাই, দেখাচ্ছে না তো। হ্যাঁ, পাওয়া গেছে। আচ্ছা, তাহলে দেখো এখানে দুইটাই হতে পারতো, যে আইডি এর ভ্যালু 0 সেট করেও ইকুয়েশন আমরা সলভ করতে পারতাম, অথবা ভিজিএস এর ভ্যালু ভিপি এর সমান সেট করলেও একই হবে। দেখো ভিজিএস এর ভ্যালু কত বসানো হলো? ভিপি। তাহলে এই ইকুয়েশনে ভিজিএস এর পরিবর্তে ভিপি বসাও, তাহলে ভিপি আর ভিপি কেটে গিয়ে এখানে 0 হবে। এই যে ধীরে ধীরে 0 হয়ে গেল। তাহলে আইডি এর ভ্যালু কত হলো? 0 হলো। আচ্ছা, একটা পয়েন্ট আমরা কনসিডার করব আইডিএসএস বাই 2। এবার আইডি এর ভ্যালু কত দিব? ম্যাক্সিমাম কারেন্টের অর্ধেক। তাহলে আইডির পরিবর্তে আইডিএসএস বাই 2 বসাও। এখানে আইডি, আইডির পরিবর্তে আইডিএসএস বাই 2, এই পাশে আইডিএসএস। তো এইটাকে সলভ করো দেখি ধীরে ধীরে ভিজিএস এর ভ্যালু কত আসে। আইডিএসএস কেটে গেল, এখানে থাকলো হাফ। তাহলে 1/√2 স্কোয়ারটা উঠে গেল। তাহলে এখানে 1 মাইনাস 1/√2। এটা তোমরা যদি এক্স্যাক্টলি ভ্যালুটা বের করো তাহলে 2.9 সামথিং আসবে আর কি। ঠিক আছে? আমরা এটা অ্যাপ্রক্সিমেটলি 0.3 লিখলাম। তাহলে ভিজিএস এর ভ্যালু তখন কত হবে? এই একটা কিছু 0.3 বাদ ভিপি। পড়েছে না? না, ঠিকই আছে, কারণ পরে ভিপি দিয়ে মাল্টিপ্লাই করা হলো। তাহলে ভিজিএস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 0.3 ভিপি। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমরা ডিটারমিন করব, সেটার নাম দেওয়া হয়েছে আইডিএসএস বাই 4 পয়েন্ট। তার মানে আইডি ভ্যালু আইডিএসএস বাই 4 বসাবো। তাহলে এই যে এখানে 4 বসালাম, তাহলে 4 বসালে আইডিএসএস ক্যান্সেল হয়ে 1/4। তাহলে এখানে স্কোয়ার রুট করলে হবে হাফ। তাহলে এবার কত হলো? ভিজিএস এর ভ্যালু হাফ অফ ভিপি। তাহলে মোট কয়টা পয়েন্ট হলো? 4টা। 4টা। হ্যাঁ, একটা পয়েন্ট হলো এক্স অ্যাক্সিস এর উপরে, যেখানে আইডি এর ভ্যালু 0, ভিজিএস এর ভ্যালু ভিপি এর সমান। আর একটা হলো ওয়াই অ্যাক্সিস এর উপরে, যেখানে ভিজিএস এর ভ্যালু 0, আইডি সমান আইডিএসএস। একটা নিয়েছিলাম হলো আইডিএসএস বাই 2, সেখানে ভিজিএস এর ভ্যালু হলো 0.3 ভিপি। হ্যাঁ, আর একটা নিলাম হলো আইডিএসএস বাই 4, এবং তাতে ভিজিএস এর ভ্যালু কত হলো? 0.5 বা হাফ অফ ভিপি। তাহলে এই সব কয়টা পয়েন্ট তুমি যদি বসিয়ে দাও,
বসানোর পরে এবার একটুখানি এই বাঁকা লাইন দিয়ে তুমি যদি এটাকে কানেক্ট করো, তাহলে তুমি এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভটা পেয়ে যাবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলের মধ্যে an n-channel field effect transistor has IDSS 20 milliampere, IDSS এর ভ্যালু 20 milliampere আর VP এর ভ্যালু হচ্ছে কত, -6 ভোল্ট। Draw the transfer characteristic curve using the method described in section কত 6.6, মানে একটু উপরে আমরা যেটা ডেসক্রাইব করলাম সেইখানে। এটা এখানে 6.6 বোধহয় এখন আর নাই, তাই না? 6.5 6.5.1 লম্বা হয়েছে। 6.5 না? জি স্যার। প্রথম পয়েন্টটার নাম কি ছিল? দ্য পয়েন্ট অন ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস এর পয়েন্টের জন্য আমার ভিজিএস এর ভ্যালু কত ধরতে হবে? 0 0। তাহলে এই যে ভিজিএস এর ভ্যালু 0, আর আইডি এর ভ্যালু তখন কত হয়? IDSS আইডিএসএস। তাই এখানে আইডিএসএস এর ভ্যালু কত? 20 milliampere. তাহলে এটা একটা পয়েন্ট পেয়ে গেলাম। দেখো, এটা একটা পয়েন্ট পাওয়া গেল না? জিওমেট্রিতে যেভাবে পয়েন্ট গুলো লিখে আমরা সেভাবে লিখলাম। এই যে এক্স অ্যাক্সিস এর ভ্যালু, ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু। এন্ড দ্য পয়েন্ট অন এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এর জন্য আইডি এর ভ্যালু কত হবে? 0। 0. আইডি তো ওয়াই এর ভ্যালু, সেই জন্য আইডি পরে লিখবো, ঠিক আছে? আর ইসের ভ্যালু কত? ভিজিএস এর ভ্যালু তখন কত ধরেছিলাম? VP ভিপি এর সমান ধরেছিলাম। তাহলে ভিপি এর ভ্যালু এই ফেটের জন্য -6 ভোল্ট দেয়া আছে। -6 তাহলে আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম। এই পয়েন্টটা কোন অ্যাক্সিস এর উপরে হবে? X এটা হবে axis এক্স অ্যাক্সিস। X-axis. আচ্ছা, এইবার আমি একটা পয়েন্ট কনসিডার করব আইডিএসএস বাই 2, মানে হাফ অফ আইডিএসএস। তাহলে হাফ অফ আইডিএসএস সমান কত হয়? 10, তাই না? 10 milliampere. 10 মিলিঅ্যাম্পিয়ার। 10 মিলিঅ্যাম্পিয়ার যদি হয় তখন ভিজিএস এর ভ্যালু কত হয়েছিল মনে আছে? 0.3 0.3 ভিপি, volt. 0.3 ভিপি, হ্যাঁ। 0.3 ভিপি। তাহলে আমার এই মুহূর্তে ভিপি এর ভ্যালু কত দেয়া আছে? 6 ভোল্ট -6 ভোল্ট। তাহলে -6 ভোল্ট কে 0.3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। -1.8 আসছে। হ্যাঁ, -1.8 1.8। তাহলে আরেকটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এর পরের পয়েন্টটা পেতে হলে আমাকে কি করতে হবে? এর পরের পয়েন্টটা পেতে হলে এই আইডিএসএস কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আইডিএসএস বাই 4 সমান কত হয়? 5 মিলিঅ্যাম্পিয়ার। 5 milliampere আর সেই ক্ষেত্রে তোমার ভিজিএস এর ভ্যালু কত হয়? হাফ অফ, 0.5 into হ্যাঁ 0.5 0.5 into ইনটু ভিপি, VP. রাইট। তাহলে 0.5 হইলে 6 এর, তাহলে 3 হলো। তাহলে কয়টা পয়েন্ট পেয়ে গেলাম আমরা? 4টা পয়েন্ট 4টা পেয়ে গেলাম। পয়েন্ট। এই 4টা পয়েন্ট তুমি এখন একটা গ্রাফ পেপারের মধ্যে প্লট করো। এইটা হলো, এই যে আমরা ধরে নিলাম এখানে দেখো লেখা আছে যে স্মলেস্ট কত 2 ইউনিট সমান 1 ভোল্ট। এই যে এদিকে 2 ঘরে 1 ভোল্ট পাওয়া যাবে, ঠিক আছে? 2 ঘরে 1 ভোল্ট পাওয়া যাবে। আর এইখানে 0.75 ইউনিট সমান 1 মিলিঅ্যাম্পিয়ার। এটা এরকম করতে হয়েছে কারণ এটা না হলে অনেক বড় হয়ে যায়, বুঝতে পেরেছো? আর যদি 0.5 ধরি তাহলে ছোট হয়ে যায়। শেপটা সুন্দর করার জন্য ইউনিটটা এরকম ধরেছি, ঠিক আছে? তার মানে 2 মিলিঅ্যাম্পিয়ার হবে কয় ঘর? 1.5 ঘর, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে ওয়াই অ্যাক্সিস এর পয়েন্টটাকে তুমি যদি বসাও, ওয়াই অ্যাক্সিস এর পয়েন্টে আমার আইডিএসএস এর ভ্যালু, আইডি, এই এখানে বলেছে তো আইডি, তাই না? এটা কি The IDSS 20 milliampere. 20 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে 20 মিলিঅ্যাম্পিয়ারের জন্য বলো তো কত ঘর হবে? 2 মিলিঅ্যাম্পিয়ারের জন্য 1.5, 15 ঘর। 15 ঘর। তাহলে এই যে এখানে গুণে দেখো, এটা 15টা ঘর আছে, এই যে, হ্যাঁ, গুনলে এখানে 15 ইউনিট পাওয়া যাবে। তাহলে এই পয়েন্টটা পেয়ে গেলাম। আচ্ছা, তারপরেরটা কত হবে? এরপরেরটা 10 মিলিঅ্যাম্পিয়ার। তাই 10 মিলিঅ্যাম্পিয়ার হইলে এর অর্ধেক এখানে। তাহলে এটা গুনে দেখো 7.5. 7.5 আছে কিনা দেখো। না, 7.5 15 হয়ে, এই মেয়ে 10 হইলেই তো 15 হইতো নাকি? ভুল হইলো না? না স্যার, ঠিক স্যার আছে। 20 ঠিক আছে না? 20 এর জন্য 15 হলে তো 7.5 ই হবে। 7.5 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে এখানে কত ঘর আছে দেখো দেখি? 1 2 3 4 5 5। তাহলে 3 5 এ 15, তাহলে 7.5। 7.5 আচ্ছা, আসছে। 7.5 দেখো মিলালে হয়ে যাবে।
হ্যাঁ, তার কারণ কিভাবে এই পর্যন্ত হলো 5 নাকি? এই যে মোটা জি দাগ স্যার পর্যন্ত 5 হয়। 5 জি স্যার তাহলে 5 এখানে 2 আর এই 6 যে 7 মাঝে আছে। 7.5 জি স্যার ঠিক আছে। আচ্ছা 7.5 হলে তোমার ইয়েটা কত হতে হবে? এই যে এটা হবে 1.8 তাই না? ভিজিএস এর ভ্যালু জি স্যার বুঝো নাই? জি স্যার বুঝতে পেরেছি। তাহলে 1.8, তাহলে 1.8 কে কত দিয়ে মাল্টিপ্লাই করব আমরা? ভোল্টেজ অ্যাক্সিসে দ্বিগুণ, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো। হ্যাঁ 3.6 6 তাই না? 3.6 ঘর। তাহলে খুঁজো 3.6 ঘর। এই দেখো এই 1 2 3, এই 5 এর সাথে একটু বেশি আছে না এই পয়েন্টটা? এই যে ঠিক আছে। জি স্যার আচ্ছা এরপরেরটা কত বসাবো? এরপরটা 5 and -3 ভোল্ট 5 5 and মিলিয়ন -3 ভোল্ট। আচ্ছা এখন 5 এর জন্য কত হয়? এই যে 0.75 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 3.75 3.75। তাহলে এই যে এখানে দেখো 1 2 3, এই যে 75 মানে কি 4 এর সাথে একটু কম, এই যে একটু কম। হ্যাঁ 4 এর জি সাথে স্যার একটু কম। আর সেই অবস্থায় ভিজিএস এর ভ্যালু কত ছিল? হাফ। হাফ তাইলে জি এই যে স্যার এখানে এরপরের পয়েন্টটা হলো কি পয়েন্ট অন দা এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে আইডি এর ভ্যালু 0 হবে আর ভিজিএস এর ভ্যালু কত হবে? বিডি হ্যাঁ ভিপি ভিপি ভিপি। তাহলে এখন এই যে 4টা পয়েন্ট বসিয়ে তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে যে কিভাবে এক্সাক্ট শেপটা আনা যায়। ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে যেটা এক্সপোনেনশিয়াল, এখান দিয়ে একটু কার্ভেচারটা বেশি হবে আর যত উপরের দিকে যাব এটা স্ট্রেইট হতে থাকবে। একটুখানি পেন্সিল দিয়ে এইভাবে কিছু কয়েকটা এই পয়েন্ট টয়েন্ট দিয়ে শেপটা সুন্দর করে ড্র করে ফেলতে হবে। এটা কিন্তু পরীক্ষার খাতায় ড্র করতে হয় এবং বিভিন্ন ম্যাথ করার জন্য বায়াসিং এর অপারেটিং পয়েন্ট ডিটারমিন করার জন্য এই গ্রাফটা আঁকা শিখতে হবে তোমাদের এই 4টা পয়েন্ট থেকে। ঠিক আছে, এটা যদি তুমি অনেক পয়েন্ট দিয়ে ড্র করতে তাহলে সুন্দর হতো অবশ্যই, কিন্তু অনেক সময় লেগে যেত। সেই জন্য এই 4টা পয়েন্ট দিয়েই তোমাদের ড্র করতে হবে মোটামুটি যা হয়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমরা এখানে একটা ডেটা শিট আছে, একটা ফেটের ডেটা শিট, এগুলো পরে তোমরা দেখে নিও। ঠিক আছে, বিভিন্ন প্যারামিটার। আচ্ছা ইম্পর্টেন্ট প্যারামিটার কি বলো দেখি এই পর্যন্ত যা পড়েছো ফেটের? আইডিএসএস, ভিপি আর হলো জিএম, তাই না? হ্যালো হ্যালো জি স্যার জি স্যার। হ্যাঁ ইম্পর্টেন্ট প্যারামিটার কি ফেটের? কনস্ট্যান্টস গুলো কি কি? একটা হলো আইডিএসএস। আইডিএসএস হ্যাঁ এই যে আইডিএসএস গ্রাফে লিখে ভিজিএস দেন। আর হচ্ছে জিএম ভিজিএস না ভিপি, ভিপি আর ভিজিএস তো জিএম ভেরিয়েবল, হ্যাঁ জিএম এই তো। জিএম আচ্ছা আর এগুলো হলো খুব স্মল ভ্যালুর প্যারামিটার, এগুলো যখন আমরা পরে ডিটেলস অন্যান্য অ্যাপ্লিকেশন স্টাডি করব তখন এগুলো কাজে লাগবে। আপাতত এই 3টা প্যারামিটার আমরা একটা, এটা কিন্তু খুবই একটা ভেরি স্মল সিগন্যাল ফেট, মানে এর কারেন্ট ক্যাপাসিটি খুবই কম। আচ্ছা ম্যাক্সিমাম কারেন্ট সে কতটুকু টলারেট করতে পারে দেখো লেখা আছে না এখানে? আইডি, এটাই তো ম্যাক্সিমাম কারেন্ট নাকি? আইডিএসএস, আইডিএসএস কত? অনেকগুলো ট্রানজিস্টর আছে এখানে, 3টা ট্রানজিস্টরের ডেটা দেয়া আছে। এখানে দেখা যাচ্ছে 50 থেকে 150, 25 থেকে 75, 5 থেকে 30। আমরা যেমন বিজেটির বেলায় কোন প্যারামিটার এক্স্যাক্টলি পাই না, তাই না? রেঞ্জ পাই, বিটা এর ভ্যালু মিনিমাম 50 থেকে ম্যাক্সিমাম 350 এরকম থাকে না? ঠিক কারেন্ট গুলো ওরকমই হয়, এক্স্যাক্টলি বলা যায় না। ইন্ডাস্ট্রিতে যখন অনেক ডিভাইস একসাথে তৈরি করা হয়, কোনো ডিভাইসের ক্যাপাসিটি একটু বেশি হয়, কোনোটার একটু কম হয়, সেই জন্য প্রত্যেকটা প্যারামিটারেরই একটা মিনিমাম ভ্যালু থাকে, একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকে। ঠিক আছে, অনেক সময় মিনিমাম ভ্যালুটা মেনশন না করলেও হয়। তাহলে এখানে দেখো এইটার কারেন্ট ক্যাপাসিটি বেশি না, এই যে 2N4391, এটা মিনিমাম 50 মিলি এম্পিয়ার পাওয়া যাবে। আর এরপরে এটা তুমি যদি ইউজ করো একেবারে লাস্টেরটা, তাহলে এটার মিনিমাম ভ্যালু কত? অনলি 5 মিলি এম্পিয়ার।
তাহলে এটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার আইডিএ। ভিপি এর ভ্যালু বের করি আমরা। ভিপি এর ভ্যালুর আরো নাম বলেছিলাম আমরা, ভিজিএস অফ, মনে আছে তোমাদের? জি স্যার। তাহলে এই যে স্যার। এখানে দেখো, এই যে ভিজিএস অফ দেখতে পাচ্ছ, এই ভিজিএস অফ দেখা যাচ্ছে। জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটার হলো প্রথম ট্রানজিস্টরের জন্য এটার মিনিমাম ভ্যালু হলো 4, ম্যাক্সিমাম ভ্যালু হলো 10, পরেরটার জন্য মিনিমাম ভ্যালু 2, ম্যাক্সিমাম 5, আর এর পরেরটা একেবারেই কম, 0.5 থেকে 3। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা পেলাম, আমরা যেই গ্রাফগুলো পড়তেছি সেটা প্রথম ট্রানজিস্টরের সাথে অনেকটা রেঞ্জের মধ্যে পড়ে, তাই না? আরেকটা দেখাবো শুধু জিএম। জিএম জিএম কি লিখি নাই? লিখার তো কথা ছিল। জিএম, আচ্ছা, এইটার জিএম এর ভ্যালু খুবই কম হবে, কিন্তু এখানে নাই, দেখা যাচ্ছে এই ডাটা শিটটাতে নাই, দেয় নাই, দেয় নাই, অথবা আমি টাইপ করতে বাদ পড়ে গেছে যখন টাইপ করেছি। আচ্ছা, এটার ভ্যালু, জিএম এর ভ্যালু কত হবে? এটা মনে করো এই 1 মাইক্রোসিমেন্স, ঠিক আছে, হ্যাঁ এরকম হবে, অথবা 10 মাইক্রোসিমেন্স এইরকম হবে, ঠিক আছে। আর যদি হাই পাওয়ারের ফেট হয় তাহলে এটা একেবারে 1 সিমেন্স অথবা 10 সিমেন্স এরকম হয়ে যেতে পারে, ঠিক আছে। জি স্যার, বুঝতে পেরেছি। ট্রান্সকন্ডাক্টেন্স এর ইউনিটটা হলো সিমেন্স, ঠিক আছে। আচ্ছা, অপারেশন অফ এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ পি চ্যানেল জেফেট। পি চ্যানেলের অপারেশন আর এন চ্যানেলের অপারেশন এক্স্যাক্টলি সেম, শুধু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হবে ওই যে আগের মতোই, বায়াসিং পোলারিটি এন্ড কারেন্ট ডিরেকশন, ঠিক আছে। এদের কারেন্ট ডিরেকশন কি হবে? ভিন্ন হবে। দেখো, আমরা ড্রেনটাকে কানেক্ট করেছিলাম হায়ার পটেনশিয়ালে, তাই না, ফর এন চ্যানেল জেফেট, জি স্যার, আর এখন কি নেগেটিভের সাথে নেগেটিভের লোয়ার সাথে কানেক্ট পটেনশিয়ালে করেছি। কানেক্ট। আচ্ছা, গেটে কিরকম ভোল্টেজ দিয়েছিলাম? জিরো বা নেগেটিভ। জিরো বা নেগেটিভ, আর এখন দিতে হবে আইদার জিরো আর পজিটিভ। পজিটিভ। জিরো বা পজিটিভ। তাহলে কারেন্ট ডিরেকশন, এদিকের কারেন্ট ডিরেকশন তো আমরা কনসিডার করিই না, আমরা কারেন্ট ডিরেকশন কনসিডার করি হলো ড্রেন কারেন্ট। তাহলে ড্রেন কারেন্ট কোন দিকে ফ্লো করবে? এবার চ্যানেল দিয়ে উপর দিক দিয়ে যাবে, এই নেগেটিভ এসে শেষ হবে। এই হলো ডিফারেন্স। আর পোলারিটিটা কি হবে? উপরে মাইনাস হবে, নিচে প্লাস হবে। এই ক্যারেক্টারিস্টিক কার্ভ অন্যান্য যত কিছু আছে সব সেম। এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেখো, আমাদের ভিজিএস এর ভ্যালু এখন কি অ্যাপ্লাই করতেছি, নেগেটিভ নাকি পজিটিভ? এই ভিজিএস পজিটিভ। পজিটিভ, সেই জন্য ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা এবার এক্স অ্যাক্সিস এর এই যে পজিটিভ সাইডে ফিরে আসলো, বুঝতে পেরেছো? আগে ছিল এটা কি, একটু আগে ছিল কোন পাশে? নেগেটিভ সাইডে। নেগেটিভ সাইডে, বাম পাশে ড্র করেছি, আর এখন যেহেতু পজিটিভ সেহেতু এর দিকে। এখন বলতে পারো স্যার এইটা করেন নাই কেন? এটা তো নেগেটিভ হয়েছিল নাকি? এই ভিডিএস এর ভ্যালু কি নেগেটিভ হয়ে গেছে না? জি স্যার। তাহলে এটাকে উল্টে করা দরকার ছিল না? জি স্যার। হ্যাঁ, এটা যদি আমরা একদম ম্যাথমেটিক্স কে ফলো করতাম তাহলে এটাও আমাদেরকে চেঞ্জ করে ড্র করতে হতো, কিন্তু আমরা আসলে এগুলো দেখতে অভ্যস্ত, এইভাবে দেখতেই আমরা অভ্যস্ত। আউটপুট ক্যারেক্টারিস্টিক সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টেই আমরা দেখতে চাই। আমরা এটা মনে রাখবো যে এখানে যে ভোল্টেজটা আসতেছে সেটা ড্রেইনে হইলো তোমার কি নেগেটিভ ভোল্টেজ। আর একেবারে বিজেটির বেলায় আমি বলছিলাম যে আমরা আসলে কনভেনশন গুলো ইলেকট্রনিক্স এর কোনো বইয়েই ফলো করে না, যে যেহেতু এখানে ড্রেইনটা লোয়ার পটেনশিয়ালে, এটা লেখা উচিত ছিল কিন্তু ভিএসডি, তাই না? হ্যাঁ, কিন্তু এটা কয়েকটা প্যারামিটার একেবারে কমন রাখার জন্য, যে যেখানেই আমাদের ভোল্টেজ ড্রেন এবং সোর্সের মধ্যে হোক আমরা শুধু ভিডিএসই বলবো, চেঞ্জ করে অত কষ্ট করে বলবো না। এরপরে সার্কিট একে আমি দেখিয়ে দিব যে কে পজিটিভ কে নেগেটিভ, ঠিক আছে। তাহলে এটা নেগেটিভ আমরা করছি না, কারণ এটা কনভেনশনাল, এরকম ভাবেই সব বইয়ে প্রচলিত, আমরা এইভাবে দেখতেই অভ্যস্ত। আচ্ছা, সিম্বল, ফেটের সিম্বল দেখো, এই দুইটা হলো তোমার এন চ্যানেলের জন্য, আর এই দুইটা হলো পি চ্যানেলের জন্য। এটা হবে হলো পি চ্যানেল, হ্যাঁ, পি চ্যানেলের জন্য।
পি চ্যানেলের অ্যারোটা বাইরের দিকে থাকবে, এন চ্যানেলের ভিতরের দিকে থাকবে। আচ্ছা, এই যে মোটা যেই লাইনটা দেখতে পাচ্ছ, এটাকে চিন্তা করো চ্যানেল। চ্যানেলের উপরে কি থাকে? ড্রেন। এই যে ড্রেন। Drain. নিচে কি থাকে? Source. Source. সোর্স। কন্ট্রোল করো কি দিয়ে? Gate. Gate দিয়ে। এই যে এই জন্য চ্যানেলটাকে কন্ট্রোল করতেছে গেট, একটা অ্যারো দিয়ে চ্যানেলকে সে পয়েন্ট করছে। আচ্ছা, দুইটা ইউজ করেছি কেন? কোন কোন ফেট ড্রেন এবং সোর্সের মধ্যে যেই চ্যানেলটা থাকে, সেই চ্যানেলের ঠিক মাঝামাঝি গেটটা থাকে না, গেটটা একটু নিচে থাকে। এটা কনস্ট্রাকশনের সময় আমি কয়েকবার তোমাদের বলেছি, তাই না? সোর্সের কাছে থাকে। হ্যাঁ, সোর্সের কাছাকাছি থাকে, সেই জন্য এরকম করে দেয়া হয় কোথাও কোথাও, যে গেটটা সোর্সের কাছাকাছি ড্র করা হলো। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা এইটাতে অভ্যস্ত। অ্যাকচুয়াল থিওরি তুমি যদি বলো, তাহলে যে সমস্ত ফেট ড্রেন এবং সোর্সের মধ্যে কোনো ডিফারেন্স নেই, তুমি এটা অল্টারনেটলি ইউজ করতে পারো সার্কিটের মধ্যে, ড্রেনকে সোর্স হিসাবে, সোর্সকে ড্রেন হিসাবে। সে সমস্ত ফেটের জন্য আমরা এই সিম্বলটা ইউজ করব। আর যেগুলোকে এরকম চেঞ্জ করে ইউজ করা যায় না, সোর্সটা ফিক্স থাকে, সেইখানে আমরা এটা ইউজ করব। এটা হলো অ্যাকচুয়াল থিওরি। কিন্তু পরবর্তীতে আবার এই থিওরি মানা হয় না, সবগুলোর জন্যই আমরা এটা ইউজ করি। প্র্যাকটিক্যালি কোনো ফেটেই আমরা ড্রেন এবং সোর্স ইন্টারচেঞ্জ করে ইউজ করি না। ডেটা শিট দেখে যেটা ড্রেন সেটা ড্রেন হিসাবে ইউজ করি, যেটা সোর্স সেটা সোর্স হিসাবে ইউজ করি, কিন্তু সিম্বল ইউজ করি এই যেটা। ঠিক আছে, এই সিম্বলটাই আমরা ইউজ করি। এখানেও ঠিক একই অবস্থা, দুইটা সিম্বল। কোন কোন বইতে এটা ইউজ করে, আর সব বইতেই, অধিকাংশ বইয়ে এইটা ইউজ করে। ঠিক আছে, প্রথম দিকের কিছু পুরনো বইয়ে এই ডিফারেন্সিয়েশনটা করে। তাহলে জেফেট পর্যন্ত আমাদের শেষ হলো। আচ্ছা, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা জেফেট রিলেটেড সেটা করতে পারো। আমি পরের ডিভাইসে চলে যাব। জেফেট এর কোথাও কোনো কোশ্চেন আছে কিনা? এই না? না স্যার। তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো, যে ফেটের মেইন অ্যাডভান্টেজটা কি? কে বলতে পারে দেখি, ফেটের ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের মেইন অ্যাডভান্টেজটা কি? এটা ভোল্টেজ কন্ট্রোলড। ভোল্টেজ কন্ট্রোল, রাইট। এইটা ভোল্টেজ কন্ট্রোল, সেটা ঠিক আছে। তাই তুমি যদি ডিরেক্টলি বলো, তোমাকে বলতে হবে ইনপুট ইম্পিডেন্স ভেরি হাই। ঠিক আছে, ভোল্টেজ কন্ট্রোল বলেই এটা কি হয়েছে, ইনপুট ইম্পিডেন্স ভেরি। ইনপুট ইম্পিডেন্স অনেক হাই। হ্যাঁ, এটাই হলো ফেটের মেইন অ্যাডভান্টেজ, মেইন অ্যাডভান্টেজ। আচ্ছা, তাহলে যে ফেটের মধ্যে কারেন্ট কেমন ছিল তোমাদের মনে আছে? গেট কারেন্ট, যে ফেটের গেট কারেন্টটা কি কেমন ছিল? টিপিক্যাল ভ্যালু এক জায়গায় আমি মেনশন করেছিলাম, মনে নেই না? তাহলে যে ফেটের এই ভ্যালুটা হবে হলো তোমার, যে ফেটের জন্য এই ভ্যালুটা হবে হলো ন্যানো এম্পিয়ার রেঞ্জে, কিন্তু টেম্পারেচার বাড়লে এটা মাইক্রো এম্পিয়ারেও চলে আসতে পারে। কেন? যে স্যার টেম্পারেচার, লিকেজ কারেন্টটা বেড়ে যায় টেম্পারেচার বাড়লে টেম্পারেচারের সাথে। বাড়ে। তাহলে সায়েন্টিস্টরা এরপরে চিন্তা করতেছিল যে এটা যেই প্রপার্টিটা মেইন ইনপুট, হাই ইনপুট ইম্পিডেন্স, এটা আরো কিভাবে ইনক্রিজ করা যায়। তো সেই ইনক্রিজ করার জন্য পরের স্ট্রাকচারটা তারা তৈরি করেছে, সেটার নাম হলো মসফেট, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ঠিক আছে, এই পরের ডিভাইসটার নাম হলো মেটাল অক্সাইড ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। একেবারে হ্যাঁ, এইটার কনস্ট্রাকশনটা কেমন হবে? এটার কনস্ট্রাকশনটা হবে এই, একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল নিয়ে কনস্ট্রাকশন শুরু হবে। আচ্ছা, যেই সেমিকন্ডাক্টর মেটেরিয়াল নিয়ে কনস্ট্রাকশন শুরু হলো সেটাকে বলা হয় সাবস্ট্রেট। তুমি যদি এন চ্যানেল তৈরি করতে চাও তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, আর যদি পি চ্যানেল তৈরি করতে চাও তাহলে এটা এন টাইপ দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে,
শুরুতে স্টার্টিং ম্যাটেরিয়ালটা কি টাইপ নিয়ে আমরা এঞ্জেলটা আগে পড়ে নেই না, স্টার্টিং ম্যাটেরিয়ালটা কি দিয়ে শুরু করলাম? পি টাইপ। ঠিক আছে, এই পি টাইপের মধ্যে কোনো একটা প্লেনে, হ্যাঁ, এই দুইটা এন রিজিয়ন ডিফিউজ করা হয়। এটা ডিফিউশনের মাধ্যমে এই পি টাইপ মেটেরিয়ালটাকে এন টাইপ মেটেরিয়ালে কনভার্ট করে ফেলা হয়। এবং এন টাইপ তো করেই, কিন্তু ডোপিং কনসেন্ট্রেশনও অনেক বেশি করে। দেখো এন প্লাস, তাহলে এখানে একটা এন প্লাস হলো, এখানে একটা এন প্লাস হলো। এই এন প্লাস এর উপরে, এই এন প্লাস এবং পি এর উপরে এই যে এখানে যেই ব্লু কালারটা দেখতে পাচ্ছ, একটা কি বলে শেডেড এরিয়া, এইটা হলো অক্সাইড লেয়ার। এই যে এটা কি সিলিকন ডাই অক্সাইড। আচ্ছা, এই যে এন টাইপ মেটেরিয়াল, পি টাইপ মেটেরিয়াল, এটা কি দিয়ে তৈরি করতেছি আমরা? মেটেরিয়ালটার নাম কি বলো দেখি একজন? সিলিকন। silicon. সিলিকন। আচ্ছা, সিলিকনকে যদি তুমি এয়ারের প্রেজেন্সে হিট করো, তাহলে অক্সিজেনটা সিলিকনের সাথে রিঅ্যাকশন করে সিলিকন ডাই অক্সাইড তৈরি করে। হ্যাঁ, তাহলে এই যে এর উপরে একটা সিলিকন ডাই অক্সাইডের লেয়ার তৈরি হয়ে গেল। এখন এই সিলিকন ডাই অক্সাইডের উপরে দেখো এখানে পি টাইপ না, সাবস্ট্রেট না? ঠিক সাবস্ট্রেটের অপোজিটে এই অক্সাইড লেয়ারের উপরে একটা মেটাল কন্টাক্ট দেওয়া হয়। এই যে এটা অ্যালুমিনিয়ামের হয়ে থাকে সাধারণত। এটা কি, যে এখানে কালো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কি? সবই মেটাল কন্টাক্ট। ঠিক আছে, তাহলে এই গেট থেকে তুমি যদি ডান দিকে মেটেরিয়াল গুলোর নাম বলতে থাকো, প্রথমটা হলো কি মেটাল, তাই না? জি স্যার। তারপরেরটাকে অক্সাইড, তারপরে কি সেমিকন্ডাক্টর। Semiconductor. তাহলে এই জন্য এই স্ট্রাকচারটার নাম হয়ে যায় মেটাল, অক্সাইড, সেমিকন্ডাক্টর, FET. এবং এটা ফেট, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ঠিক আছে, তাহলে আমরা গেট পেয়ে গেলাম, গেট টার্মিনাল পেয়ে গেলাম। এখন কি করতে হয়? এটা এচিং করতে হয়। এচিং করে অক্সাইড লেয়ারের মধ্য দিয়ে একটা হোল তৈরি করতে হয়, একটা না দুইটা। একটা হোল তৈরি করতে হবে এই পাশে এন প্লাস এর উপরে, আর এইখানে একটা হোল তৈরি করতে হবে এন প্লাস এর উপরে। তারপরে এই হোলের মধ্য দিয়ে আবার অ্যালুমিনিয়াম কি করতে হয়? কন্টাক্ট তৈরি করতে হয়। এবার কন্টাক্টটা কিন্তু অক্সাইড লেয়ারের উপরে নেই, এটা একেবারে কোন পর্যন্ত গিয়ে টাচ করেছে? এন প্লাস কে টাচ করেছে। তাহলে এখানে যে দুইটা কন্টাক্ট তৈরি হলো, তার একটা হয়ে যায় ড্রেন আর একটা হয়ে যায় Source. সোর্স। তাহলে আমরা যেই মেইন তিনটা টার্মিনাল সেটা পেয়ে গেলাম, এটা ড্রেন, এটা সোর্স, আর এটা গেট। তাহলে সাবস্ট্রেটের মধ্যেও তোমার একটা কানেকশন দেয়া লাগবে। এই যে সাবস্ট্রেট, এটা কোন পাশে? আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে, এই মস অ্যারেঞ্জমেন্টের জাস্ট অপোজিটে একটা মেটাল কন্টাক্ট দেওয়া হয় একটু বড় করে, এটাকে বলা হয় সাবস্ট্রেট কন্টাক্ট। অধিকাংশ ট্রানজিস্টরে এইটা ইন্টারনালি শর্ট করে দেওয়া হয়। এই এসএসটা কার সাথে শর্ট করে দেওয়া হবে? সোর্সের সাথে শর্ট করে দেওয়া হবে। ঠিক আছে, আর যদি এটা বের করে আনা হয় তাহলে কয়টা টার্মিনাল হলো? চারটা টার্মিনাল। তখন তোমাকে এই সার্কিটের মধ্যে এক্সটার্নালি এই এসএস কে সোর্সের সাথে শর্ট করে দিতে হবে। ঠিক আছে, সেই জন্য যেহেতু পরে এটাকে শর্ট করতেই হয়, সেই জন্য অধিকাংশ ম্যানুফ্যাকচারার এই ইন্টারনালি এটাকে শর্ট করে দেয়। আচ্ছা, তাহলে ড্রেন থেকে এই সোর্স পর্যন্ত যদি আসো তুমি, এখানে কি কোনো কন্টিনিউয়াস এন টাইপ মেটেরিয়াল আছে? না স্যার, নাই, এন পি আবার এন। তাহলে এইটাকে, এই যে যে স্ট্রাকচারটা তৈরি হলো, এই স্ট্রাকচারটাকে বলা হয় হলো এনহান্সমেন্ট স্ট্রাকচার। যদি কোনো চ্যানেল শুরুতে না থাকে তাহলে এটাকে কি বলা হবে? এনহান্সমেন্ট মসফেট। আর যদি শুরুতে একটা কিছু থাকে, আগে শুরুতেই যদি এখানে একটা এন টাইপ তৈরি করে দেওয়া হয়, লাইক দিস ডিভাইস, এই যে দেখো এন প্লাস এর মাঝখানে কি তৈরি করে দেওয়া হয়েছে? একটা এন তৈরি করে দেওয়া হয়েছে, তাই না? তো যেহেতু এখানে একটা কন্টিনিউয়াস পাথ আছে, দেখো ড্রেন থেকে সোর্স পর্যন্ত কি একটা কন্টিনিউয়াস এন টাইপের চ্যানেল আছে না? জি স্যার। এটাকে বলি আমরা রেডি চ্যানেল, রেডিমেড চ্যানেল। তাহলে যদি চ্যানেলটা থাকে তার নাম হবে ডিপ্লেশন মসফেট। যদি শুরুতেই চ্যানেল তৈরি হয়ে থাকে
তাহলে তার নাম হলো ডিপ্লেশন মসফেট। আর শুরুতে যদি চ্যানেল তৈরি না হয় তাহলে তার নাম হবে কি? এনহ্যান্সমেন্ট এনহান্সমেন্ট মসফেট। মসফেট। আচ্ছা, আমরা কি টাইপের সাবস্ট্রেট নিয়ে শুরু করেছিলাম কনস্ট্রাকশন? পি Right. টাইপের। তুমি যদি এই প্রসেসটাকে জাস্ট রিভার্স অপোজিট ম্যাটেরিয়াল দিয়ে শুরু করো, যে এন টাইপ দিয়ে শুরু করলাম, পি টাইপ ডিফিউজ করলাম, তাহলে যেটা হবে সেটা হলো, এটা কি হবে? পি চ্যানেল। P channel N type. পি চ্যানেল এনহান্সমেন্ট মসফেট। আবার এখানে যদি একটা পি দিয়ে ম্যাটেরিয়াল তৈরি করে দাও তাহলে একই ভাবে। এই, ঠিক আছে। এইখানে একটা 3D ফিগার দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো অ্যাকচুয়াল কনস্ট্রাকশন। দেখো, এই যে একটা রেক্টেঙ্গুলার শেপের কি নেওয়া হয়েছে, পি টাইপের সাবস্ট্রেট নেওয়া হলো। এই সাবস্ট্রেটের উপরে ডিফিউশন করা হবে কি? এন প্লাস। এই যে এখানে এন প্লাস ডিফিউশন করা হলো। তাহলে এখানে অক্সাইড লেয়ার আসলে দুই জায়গায় দেয়া হয় নাই, যেখানে লাগে সেই জায়গাটুকুর মধ্যেই অক্সাইড লেয়ার দেওয়া হয়েছে। অক্সাইড লেয়ার প্রয়োজন হয় কোথায়? শুধুমাত্র গেটের কন্টাক্টের জন্য, তাই না? তাহলে এই যে গেট কন্টাক্ট এবং চ্যানেলের মাঝখানে এই যে দেখো সেই ব্লু কালারের অক্সাইড লেয়ারটা আছে। আর এইটা একটা মেটাল কন্টাক্ট, এইটা একটা মেটাল কন্টাক্ট। এটা ডিরেক্টলি কোথায় দেয়া আছে? এন প্লাস এর সাথে দেয়া আছে, ঠিক আছে। আর নিচ দিয়ে যে আরেকটা কন্টাক্ট, দেখো তো এটা বোঝা যায় কিনা? স্যার বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কনস্ট্রাকশন পড়ে ফেললাম। কয় ধরনের কনস্ট্রাকশন পড়া হলো? অ্যাকচুয়ালি চারটা, তাই না? এনহান্সমেন্টের এন টাইপ পি টাইপ, সরি এন চ্যানেল পি চ্যানেল, আর ডিপ্লেশনের এন চ্যানেল পি চ্যানেল, তাই না? হ্যাঁ, ডিপ্লেশনের এন চ্যানেল এবং পি চ্যানেল। আচ্ছা, কনস্ট্রাকশন নিয়ে একটু চিন্তা করো দেখি কোনো সমস্যা আছে কিনা। স্যার সাবস্ট্রেটটাকে যদি আমি মানে সোর্সের সাথে শর্ট না করি তাহলে এটার কাজ কি থাকে আলাদা করে স্যার? যদি সরাসরি শর্ট না করো না করি। তাহলে তোমাকে এক্সটার্নালি করতে হবে। এখন যদি তারপরেও জানতে চাও কেন তারপরেও বাহিরে রাখা হয়, অনেক সময় সাবস্ট্রেট কে সরাসরি গ্রাউন্ডের সাথে শর্ট করা হয় না, সাবস্ট্রেট কে অনেক সময় প্রয়োজনে বায়াস করা হয়, এক্সট্রা ভোল্টেজ সেখানে অ্যাপ্লাই করা হয়। বুঝতে পেরেছো? সেই জন্য অনেক অ্যাপ্লিকেশনে এই এক্সটার্নাল সাবস্ট্রেট কানেকশন দরকার হয়। এই বুঝতে পেরেছো আমি কি বললাম? জি স্যার। স্যার বুঝতে যাচ্ছে। সেইখানে ওইটা ছাড়া এক্সটার্নালি আমাকে সাবস্ট্রেটে ধরো, সাবস্ট্রেট আমরা কি করি? সোর্সের সাথে কানেক্ট করি, তাই সোর্সের তো? সাথে। আচ্ছা, সোর্সের সাথে তুমি যদি কানেক্ট করো তাহলে সোর্সটা কি যদি এন চ্যানেল হয়? জিরো। সোর্সটা জিরোর সাথে কানেক্ট করা থাকে। আচ্ছা, একটু পরে এই কথাটা অ্যান্সারটা দিব অপারেশন বোঝার সময়, ঠিক আছে? তাহলে আমরা কি অপারেশন পড়ে ফেলি নাকি? সময় আছে। অপারেশন অফ ডিপ্লেশন মসফেট, প্রথমে ডিপ্লেশন মসফেট পড়বো। ডিপ্লেশন মসফেট কেন পড়বো? কনস্ট্রাকশন পড়লাম হইলো আগে এনহান্সমেন্ট, তাই না? এনহ্যান্সমেন্টের। আর অপারেশন শুরু করলাম আগে ডিপ্লেশন, তাই না? দেখো এটা সিরিয়ালি তাই আসে, যে আগে তো হবে থাকবে খালি নাকি, এই জায়গাটা তো আগে খালি থাকবে, স্যার। পরে এটা পি দিয়ে এন দিয়ে আমি ফিল আপ করবো, সেই জন্য কনস্ট্রাকশনে এটা চলে আসছে। আর আগে এইটা আমরা পড়বো কারণ এটা চ্যানেল থাকার কারণে এটার অপারেশনটা ইজি হবে, যে ফেটের কাছাকাছি হবে, যেহেতু এটার অপারেশনটা ইজি সেহেতু এটা আমরা আগে পড়বো। ঠিক আছে, তাহলে বায়াসিংটা আমরা দেখে নেই। কানেকশনটা দেখো কি করা হলো। প্রথমে আমরা গেটকে 0 ভোল্টেজের সাথে কানেক্ট করে দিলাম, সোর্সও 0 ভোল্টেজের সাথে কানেক্ট করে দিলাম। যেহেতু এটা এন চ্যানেল সেহেতু ড্রেইনটা কার সাথে কানেক্ট করা হলো? ভিডিডির পজিটিভের সাথে। পজিটিভের সাথে। আচ্ছা, এখন দেখো এই যে এখানে যে ডিপ্লেশন, সরি কি ছিল যেন এখানে একটা এন চ্যানেল। এন চ্যানেল ছিল, রাইট। তাহলে আগের মতোই এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে, কনভেনশনাল কারেন্ট, এই যে এদিক দিয়ে উপরের দিকে যেতে থাকবে, তাই না?
নাকি ভুল বলছি? এই উল্টা হয়েছে না এবার? এই আমি এটা ঠিক করে দেই, এই অ্যারোটা উল্টো হয়ে গেছে। হুম, হ্যাঁ এবার ঠিক আছে তাই না? জি স্যার। কনভেনশনাল কারেন্ট এদিক থেকে এদিক দিয়ে যেতে থাকবে, যেতে থাকবে, এদিক দিয়ে যেতে থাকবে। তাহলে এখানে তোমার যদি যেতে থাকে, সেই জে ফেটের থিওরির কথা চিন্তা করো, যে এখানে এই যে যে ভোল্টেজটা ভিডিএস এর যে ভ্যালু, ভিডিএস যদি তোমার 10 ভোল্ট হয়, তাহলে 10 ভোল্ট এই পয়েন্টে কত? 0। একটু আগাচ্ছ 1 ভোল্ট, আরেকটু আগালে 2 ভোল্ট, আরেকটু আগালে 3 ভোল্ট, এইভাবে এটা কি হবে, এন্টায়ার চ্যানেলে এটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, তাই না? জি স্যার। এটা আগে আমরা বুঝে আসছি জে ফেটের জন্য। তাহলে ধরো এখানে একটা ভোল্টেজ চিন্তা করো তুমি, এখানকার ভোল্টেজটা কি পজিটিভ নাকি নেগেটিভ? এই পয়েন্টে পজিটিভ। পজিটিভ। গুড। তাহলে এখানে পজিটিভ, যেই ভোল্টেজের ম্যাগনিটিউড যত, আর একটু উপরে গেলে পজিটিভ ভোল্টেজের ম্যাগনিটিউড তার চেয়ে বেশি না কম? বেশি। বেশি। গুড। তাহলে আমরা যতই উপরে যাচ্ছি পজিটিভ ভোল্টেজ ততই গ্রাজুয়ালি ইনক্রিজ করছে। আচ্ছা, এই গেটের টার্মিনালটা কি 0 ভোল্টেজে আছে না? জি স্যার। তাহলে এই গেটের অ্যাক্রসে, একটা গেট এবং অক্সাইড লেয়ারের মাঝখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো কিনা? কিভাবে হলো? এই টার্মিনালের ভোল্টেজটা 0 ভোল্ট, আর এইখানকার পয়েন্টের ভোল্টেজটা পজিটিভ ভোল্ট, জি স্যার। তাই না? এখানে পজিটিভ ভোল্ট আর এখানে হলো কি 0 ভোল্ট। 0 ভোল্ট। তাহলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে, ঠিক আছে? এখানে একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড কোন ডিরেকশনে হয় বলো তো? পজিটিভ থেকে নেগেটিভ। পজিটিভ Negative থেকে এর দিকে। নেগেটিভের দিকে। তাহলে এই পাশ থেকে এই যে এই ডিরেকশনে একটা কি হবে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড দিকটা যেই দিকে থাকে, ইলেকট্রন কি তার সেই দিকে মুভ করে না অপোজিট ডিরেকশনে মুভ করে? অপোজিট। অপোজিট ডিরেকশনে মুভ করে। তাহলে অপোজিট ডিরেকশনে মুভ করবে বলে এখানে তুমি এই যে এন চ্যানেল তৈরি করেছো, এন চ্যানেল থেকে কিছু মেজরিটি ক্যারিয়ার সরে যাবে। সরে যাবে কোন দিকে? যাওয়ার অক্সাইডের দিকে তো যেতে পারবে না, কারণ অক্সাইড লেয়ারটা তো ইনসুলেটর, তাই না? জি তাহলে স্যার। এটা কোথায় চলে যাবে? সাবস্ট্রেটের দিকে সাবস্ট্রেটের চলে দিকে। যাবে, সাবস্ট্রেটের দিকে চলে যাবে। তাহলে এখন দেখো এই যে এই রিজিয়নটুকু কি হলো? ডিপ্লেটেড হয়ে গেল। এই যে হোয়াইট যেই পোর্শনটুকু দেখতে পাচ্ছ, ডিপ্লেটেড হয়ে গেল, মানে হলো এর মধ্যে কোনো ফ্রি চার্জ ক্যারিয়ার নেই, তাই না? আবার বলি, এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে ইলেকট্রিক ফিল্ড আছে। এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হলো এই যে গেটের দিকে। সেই জন্য এখানকার ইলেকট্রিক ফিল্ড গুলো সে কি করবে? ইলেকট্রনকে রিপেল করবে, ঠিক আছে? এটা ইলেকট্রনকে কি করবে? রিপেল করবে। আচ্ছা, এখন বলতে পারো স্যার এই পাশ দিয়ে কেন হলো না? ভোল্টেজ ড্রপ ম্যাক্সিমাম হয় কোথায়? ম্যাক্সিমাম হয় হইলো যেখানে রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি, তাই না? তাহলে এই অক্সাইড লেয়ার তো একেবারে কমপ্লিটলি ইনসুলেটর। তাহলে এখানে ভোল্টেজ ড্রপটা এই অক্সাইড লেয়ারের অ্যাক্রসে হবে, বুঝতে পেরেছো? আর যেখানে ভোল্টেজ ড্রপ হবে সেখানে ইলেকট্রিক ফিল্ডটা প্রডিউস হবে। যত দূরে যাবে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ তত কি হবে? কম হবে। কম হয়ে যাবে। তাহলে বাইরের দিকে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কম। এই অক্সাইড লেয়ারের সারফেস ঘেঁষে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ সবচেয়ে বেশি। সেই জন্য এখানকার যে ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ড গুলো ইলেকট্রন গুলোকে রিপেল করবে। রিপেল করলে একটা পোর্শনের ইলেকট্রন এই ডান দিকে সরে যাবে। আর যেহেতু উপরের দিকে ভোল্টেজ বেশি, সেই জন্য উপরের ডিপ্লেশন লেয়ারের উইডথটা বেশি হবে, আর যত নিচের দিকে যাবে ডিপ্লেশন লেয়ারের উইডথটা তত কম হবে। কম হবে। কমে যাবে। একটা শেপ বলছিলাম না আমরা, নাম কি ছিল মনে আছে শেপটা? ওয়েট শেপ। ওয়েজ শেপ। shape। তাহলে এখানেও সেই ওয়েজ এর মতো হয়ে যাবে, এই যে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে ডিপ্লেশন লেয়ারের উইডথ কেন কমে গেল? ডিপ্লেশন লেয়ারের উইডথ কেন কমলো? সরি, না ভুল বলতেছি তো, ডিপ্লেশন লেয়ার উইডথ বাড়লো, চ্যানেলের উইডথ কমে গেল। কেন কমে গেল? এই ভিডিএস এর ভ্যালু তুমি এখানে বাড়াচ্ছি অ্যাপ্লাই করে দেখে। বাড়াচ্ছ বলে। এখানেও ঠিক একই অবস্থা, যত বাড়াতে থাকবে বাড়াতে থাকবে, এক সময় কি হবে বলো? এই ডিপ্লেশন লেয়ার আবার একেবারে ম্যাক্সিমাম হয়ে যাবে, চ্যানেলের উইডথ কি হবে? মিনিমাম হয়ে যাবে। ডাইনামিক এই যে ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম। পজিশন আসবে, তখন কারেন্টটা আমার ফিক্সড হয়ে যাবে। তাহলে এইরকম একটা গ্রাফ পাওয়া যাবে, এই যে একবারে দেখিয়েছি এখানে। এই
এরকম একটা গ্রাফ পাওয়া যায়। সরি মাঝখানেরটা, এই যেটা ভিজিএস এর ভ্যালু এখন কত দেখে বলো, ভিজিএস এর ভ্যালু কত দেখো, ভিজিএস এর ভ্যালু কত? 0 0। তাহলে ভিজিএস এর ভ্যালু 0 হলে আমরা কি পাই? ভিপি পাই, তাই না? তখন যে ভোল্টেজটা হবে ভিপি হবে, আর তখন যে কারেন্ট হবে সেটার নাম হবে আইডিএসএস। IDSS এই আইডিএসএস এই। আচ্ছা, তাহলে পিঞ্চ অফটা কিভাবে হয়? এই যে এখানে ফিগারে দেখিয়েছি, এই যে দেখো, দেখা যাচ্ছে পিঞ্চ অফ ওই যে একেবারে চ্যানেলের উইথ এখন মিনিমাম হয়ে গেছে, ডিপ্লেশন লেয়ারের উইথ এখন ম্যাক্সিমাম হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমি যেই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা পেলাম, আউটপুট ক্যারেক্টারিস্টিক, সেটা গেট ভোল্টেজ কতর জন্য পেয়েছি? 0 ভোল্টেজ। 0 ভোল্টের জন্য। আচ্ছা, এখন এটা কি ফেড আমরা পড়তেছি? এটা পড়তেছি আমরা ডিপ্লেশন মসফেট, তাই না? ডিপ্রেশন জি স্যার ডিপ্লেশন মসফেট নাকি এনহান্সমেন্ট মসফেট? ডিপ্রেশন ডিপ্লেশন, এটা ডিপ্লেশন হওয়ার কথা, তাহলে এনহান্সমেন্ট লিখলাম কেন? দাঁড়াও, এটা কি ডিপ্লেশন? জি স্যার আমরা ডিপ্লেশন পড়তেছি না, সব জায়গায় কিন্তু এনহান্সমেন্ট লেখা আছে, DEPLETI, হ্যাঁ ডিপ্লেশন, ডিপ্লেশন। আর এইখানে এটা কি হবে? ডিপ্লেশন হবে। ডিপ্লেশন মসফেটে তুমি গেটে পজিটিভ ভোল্টেজও অ্যাপ্লাই করতে পারবে, নেগেটিভ ভোল্টেজও অ্যাপ্লাই করতে পারবে, 0 ভোল্টেজও অ্যাপ্লাই করতে পারবে। অলরেডি আমরা 0 ভোল্টেজ দিয়ে স্টাডি করেছি, তাই না? জি স্যার সেই জন্য আমি এখানে 2টা ভোল্টেজ দিয়েছি। দেখো, সুইচটাকে তুমি যদি এটার সাথে লাগাও তাহলে কি হবে? গেট ভোল্টেজটা হবে পজিটিভ, তার মানে উপরেরটা ভিজিএস এর ভ্যালু গ্রেটার দেন 0। আর এই এই স্লাইডিং সুইচটাকে যদি বাম পাশে কানেক্ট করো তাহলে কি হবে? লেস দেন 0। নেগেটিভ লেস দেন 0। ভোল্টেজ ঠিক আছে, লেস দেন 0। তাহলে শুরুতে আমরা লেস দেন 0টা পড়ে নেই, কারণ জেফেটের সাথে মিল করে, ঠিক আছে? আচ্ছা, লেস দেন 0 যদি হয় তার মানে এখানে কি ভোল্টেজ অ্যাপ্লাই করলে বলো? শুরুতেই এখানে কি ভোল্টেজ অ্যাপ্লাই করেছো? নেগেটিভ ভোল্টেজ, নেগেটিভ ভোল্টেজ। ঠিক আছে? এই নেগেটিভ ভোল্টেজের পজিটিভটা কার সাথে লাগানো আছে বলো দেখি? পজিটিভটা গ্রাউন্ডের সাথে। গ্রাউন্ডের আমি সাথে। যদি বলি সোর্সের সাথে আছে, জি বলা যায়। বলা যায়। সোর্স আবার কার সাথে আছে? চ্যানেলের সাথে। চ্যানেলের সাথে। তাহলে দেখো, চ্যানেলের মধ্যে চলে আসলো পজিটিভ ভোল্টেজ, আর নেগেটিভ ভোল্টেজ চলে গেল কোথায়? এই যে গেটের এই গেটে। মেটাল কন্টাক্টে। তাহলে এখানে আগের মতো সেই একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। জি স্যার। এই ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু ইউনিফর্ম হবে, নিচেও যতটুকু হবে উপরেও ততটুকুই হবে, ঠিক আছে? এটা ইউনিফর্ম হবে। আচ্ছা, এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর আগের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেম কিনা না অপোজিট? অপোজিট না, চিন্তা করে বলো। না স্যার পজিটিভই তো আগের ছিল। মতনই আগের মতোই, Same আগের ই। মতোই, হ্যাঁ আগের মতোই। আচ্ছা, তাহলে তুমি এখন যদি এখানকার ভোল্টেজটাকে ধীরে ধীরে ইনক্রিজ করতে থাকো তাহলে দেখা যাবে যে আগের মতোই আমরা প্রপার্টিসটা পাবো, আইডি ইনক্রিজ করবে উইথ দা ইনক্রিজ অফ ভিডিএস। কিন্তু এখানে চ্যানেলের উইথটা যেহেতু আগে থেকে একটু ন্যারো ছিল, এই জন্য এখানে কি হবে? এই স্যাচুরেশন কারেন্টটা লোয়ার ভোল্টেজে তৈরি হয়ে যাবে। ভিডিএস এর ভ্যালু কম ভ্যালুর জন্যই এটা তৈরি হবে। আমরা বলতে পারি যে পিঞ্চ অফটা দ্রুত হবে। দ্রুত বলতে আসলে বোঝানো হচ্ছে যে ভিডিএস এর কম ভ্যালুর জন্য। এটা ঠিক কিনা? জেফেটের মতোই, জেফেটে যখন তুমি গেটে নেগেটিভ ভোল্টেজ দিয়েছো তখন স্যাচুরেশন কি তাড়াতাড়ি হয়েছে না? জি স্যার তাহলে এখানেও তাই হবে। তাহলে এই যে এখানে স্যাচুরেশনটা পিঞ্চ অফটা তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য আমরা কি পাবো? আইডিএসএস এর ভ্যালু কি পাবো? আগের চাইতে কম না বেশি? বেশি। না, কমের জন্য কম, কিন্তু হলো, ভিডিএস এর ভ্যালু কমের জন্য হলো। তাহলে তাহলে কম এই যে এই পাবো। গ্রাফের দিকে তাকাও, এখানে দেখো ভিডিএস এর ভ্যালু কতর জন্য পিঞ্চ অফ হয়েছে? এই যে এই গ্রাফটার দিকে যদি তুমি তাকাও, এই সরি এটা 4 এর জন্য, তাই না? 4 এর জন্য। এই এখন আমি ভিজিএস এ নেগেটিভ ভোল্টেজ দিয়েছি সে -1 ভোল্ট, তাহলে কারেন্টটা কমে গেল, কমে গেলে গ্রাফটা বাম দিকে সরবে, এখানেও সেই প্যারাবোলিক শেপ পাওয়া যাবে। তাহলে এটা বাম দিকে সরলে এখন যেই স্যাচুরেশন হলো যেই পয়েন্টে, সেটাই যে 4 এর চাইতে কম হলো। তুমি যদি গেট ভোল্টেজ আরো নেগেটিভ করে ফেলো,
তাহলে কারেন্টটা কি হবে? আরো কমে যাবে, আরো কমে যাবে। আরো কমে যাবে। এভাবে কমাতে 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 যদি তুমি গেট ভোল্টেজের ভ্যালু এই ভিপি এর সমান করে ফেলো, তাহলে কি হবে? ওই যে তোমরা কে যেন প্রথম দিন কোশ্চেন করেছিলে, এইবার এখান দিয়ে এটা পিঞ্চ অফ হবে, মানে এখানকার ডিপ্লেশন লেয়ারটা পুরো চ্যানেলটাকেই কি করবে, এটা ক্যাপচার করে ফেলবে। কোনো চ্যানেলই থাকবে না, যেহেতু কোনো চ্যানেলই থাকবে না সেহেতু কোনো ড্রেন কারেন্ট ফ্লো করবে না। করবে না। তাহলে ড্রেন কারেন্ট ফ্লো না করলে এটা এই যে নিচ দিয়ে যাবে। তাহলে এখন যেই পোর্শনটুকু তোমরা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু এক্স্যাক্টলি এই জে ফেটের মতোই অপারেশনটুকু, দেখো ঠিক কিনা? জি স্যার। এখানকার অপারেশনটুকু সেম। আচ্ছা, এখন যে অংশটুকু আসতেছে আমরা সেইটা দেখব। সেটা কি, যে এবার আমরা এইটাকে পজিটিভ ভোল্টেজ দিয়ে বায়াস করব। ঠিক আছে, এই সুইচটাকে এখন এই ডান পাশের কানেক্টরের এটাকে থ্রু করে দাও এখানে। তাহলে এই গেটের ভোল্টেজটা এখন কেমন হয়ে গেল? পজিটিভ। পজিটিভ। নেগেটিভটা কোথায় কানেক্ট করা আছে? চ্যানেলে, এই যে এখান দিয়ে এখান দিয়ে এখানে। তাহলে এবার নেগেটিভ পড়লো হলো এখানে আর পজিটিভ পড়লো এখানে, তাহলে এবার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে? উপর থেকে নিচের দিকে। না, উপর থেকে নিচের দিকে না, গেট থেকে ডান দিকে, ডান দিকে। পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তাই না? এটার একটা ফিগার আমি তোমাদের দেখাতে পারি, এখানে আছে, এই যে এরকম এখানে ফিল্ডের ডিরেকশন দেয়া নেই, কিন্তু ইলেকট্রন এখন কি করবে? অক্সাইড লেয়ারের দিকে আসতে থাকবে, তাই না? জি স্যার। অক্সাইড লেয়ারের দিকে ইলেকট্রন মুভ করবে। তাহলে আবার এখানে ফিরে আসি। শুরুতে তুমি এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, এখানে কি দিয়েছো? গেটে পজিটিভ ভোল্টেজ। তাহলে পজিটিভ ভোল্টেজ ইলেকট্রনকে কি করে? অ্যাট্রাক্ট করবে। হ্যাঁ, অ্যাট্রাক্ট করে। অ্যাট্রাক্ট করলে সাবস্ট্রেট থেকে ইলেকট্রন এই চ্যানেলে এসে আরো অ্যাকুমুলেট হবে। তাহলে জিরো ভোল্টেজের জন্য এখানে যতগুলা চ্যানেলের মধ্যে মেজরিটি ক্যারিয়ার যতগুলো ছিল, পজিটিভ ভোল্টেজ দেওয়ার কারণে মেজরিটি ক্যারিয়ারের সংখ্যা বেড়ে গেল না কমে গেল? বেড়ে গেল। বেড়ে গেল। তাহলে বলো তো, চ্যানেলে যদি তোমার ক্যারিয়ারের কনসেন্ট্রেশন বেড়ে যায় তাহলে একই রকমের বিহেভিয়ার পাওয়া যাবে, কিন্তু পিঞ্চ অফ কি এবার কম ভোল্টেজে হবে না বেশি ভোল্টেজে হবে? বেশি স্যার। বেশি ভোল্টেজ লাগবে, কারণ এত বেশি ক্যারিয়ার আছে, সবগুলো ক্যারিয়ারকে আবার এখান থেকে রিমুভ করার জন্য ভিডিএস এর ভ্যালু জিরো ভোল্টেজের জন্য যতটুকু লেগেছিল এখন তার চাইতে বেশি লাগবে। এই যে দেখো এখন কোথায় চলে আসলো, এখানে। এখানে যে ভোল্টেজটা আমরা পেলাম সেটা ভিজিএস এর ভ্যালু কতর জন্য? 0 ভোল্টের জন্য। না, তাকাও উপরে, এই ভিজিএস এর ভ্যালু কত? পজিটিভের জন্য। তাহলে এখানে যে অপারেশনটুকু তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এক্সেপশনাল। এই অপারেশন আর কোনো মসফেটে পাওয়া যায় না। ঠিক আছে, এখন যে অপারেশনটা দেখতে পাচ্ছি, তাহলে দেখা যাচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আমরা এখন যদি আসি, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আমরা স্টাডি করব। ধরো ভিডিএস এর ভ্যালু অ্যাপ্লাই করে দিলাম 15 ভোল্ট। ভিডিএস এর ভ্যালু কোথায় অ্যাপ্লাই করেছি? এখন আবার আসতেছে, এই ভিডিএস এর ভ্যালু কত অ্যাপ্লাই করেছি? 15 ভোল্ট। 15 ভোল্ট। এখানে আমি একটা লাইন ড্র করলাম, এই 15 ভোল্টে আমি ভিডিএস অ্যাপ্লাই করলাম। তাহলে এই গ্রাফ থেকে বলবে, এই যেই গ্রাফটা তুমি স্টাডি করেছো সেই গ্রাফ থেকে বলবে, বলো ভিজিএস এর ভ্যালু যদি 0 হয় তাহলে কারেন্ট কত হবে? এই যে 10 মিলি এম্পিয়ারের মতো, ঠিক না? এই গ্রাফ তাই বলতেছে না? জি স্যার। আচ্ছা, এখন বলো ভিজিএস এর ভ্যালু যদি 1 হয় তাহলে কারেন্ট কতটুকু হবে? 15 মানে 15 এর মতো, 15 15 এর এর চাইতেও মতো, একটু বেশি, তাই না? 15 এর বেশি। চাইতেও বেশি। আচ্ছা, তাহলে এই পয়েন্ট গুলোকে তুমি এই গ্রাফে ট্রান্সফার করতে থাকো। দেখো এই অ্যাক্সিস বরাবর আমি কি দিয়েছি? ভিজিএস এর ভ্যালু দিয়েছি। তা প্রথমে ভিজিএস এর ভ্যালু যখন 0 ছিল তখন কারেন্ট পেয়েছো কত? এই যে এটা, ঠিক না? 10 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, না ভিজিএস এর ভ্যালু 0 এর জন্য বলো 10। 10 মিলি অ্যাম্পিয়ার। 10 এখানে পেলাম। আর যখন ভিজিএস এর ভ্যালু প্লাস 1 ভোল্ট তখন কত পেলাম? 15 থেকে একটু বেশি। 15 এর থেকে একটু বেশি। তখন 15 এর চাইতে একটু বেশি। তাহলে ওই বরাবর লাইন টেনে দিলাম আমি,
এই যে সোজা লাইন টেনে এই যে কারেন্টের ভ্যালুটা পেয়ে গেলাম। আর এই যে এই পয়েন্টটা হলো কি প্লাসের 1 ভোল্ট। আচ্ছা নিচের দিকে যাই এবার, এখানে এই যে আবার এই লাইন বরাবর তোমার ইয়ে কত, এখানে এই মাইনাস পয়েন্টে ভিজিএস এর ভ্যালু কত, -1 ভোল্ট। তাহলে কারেন্ট পাবো কত, এই যে এদিকে লাইন বরাবর একটা কারেন্ট পাবো আমরা, এই যে এদিকে, ঠিক আছে। এই তারপরে এখানে ভিজিএস এর ভ্যালু কত, -2 ভোল্ট। -2। তাহলে এই যে দেখো এই যে -2 বরাবর, এই যে এখানে -2। এই লাইনগুলো দেখানো হয় নাই, বেশি ক্লামজি হয়ে যাবে সেই জন্য। তাহলে দেখো সবগুলো এখানে ভিজিএস এর ভ্যালু কত, এই পয়েন্টে এই এক্স অ্যাক্সিস বরাবর যে লাইনটা গিয়েছে সেখানে 0 ভোল্ট। হ্যাঁ ভিজিএস এর ভ্যালু কত, -4 ভোল্ট। -4 ভোল্ট। -4 ভোল্টে কারেন্ট কত পেয়েছি। 0 তাহলে এখন এই পয়েন্টগুলো সব যদি তুমি ইয়ে করো, কানেক্ট করো, তাহলে যেই গ্রাফটা পাওয়া যাবে, এই গ্রাফটা কি দেখাচ্ছে, দিস গ্রাফ shows the relation between the output current ID and input voltage VGS। ইনপুট এবং আউটপুটের মধ্যে যে রিলেশন সেটাকে বলি আমরা ট্রান্সফার characteristic ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স পেয়ে গেলাম। তাহলে এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভের একটা বৈশিষ্ট্য হলো এইটা পজিটিভ ডিরেকশনেও আছে, নেগেটিভ ডিরেকশনও আছে, তাই না? জি স্যার জি স্যার। ঠিক আছে। তাহলে পজিটিভ ডিরেকশনের যে অংশটুকু, এই অংশটুকুর নাম হলো এনহান্সমেন্ট মোড, আর নেগেটিভের যে অংশটুকু তার নাম হলো ডিপ্লেশন মোড। তাহলে ডিপ্লেশন মসফেট দুইটা মোডেই কাজ করতে পারে। এনহান্সমেন্ট মোডে কি হবে, এনহান্সমেন্ট মোডের আইডি এর ভ্যালু বেড়ে যাবে, কারেন্টের ভ্যালুটা বেড়ে যাবে। আর ডিপ্লেশন মোডে ধীরে ধীরে কারেন্টের ভ্যালুটা কি হবে, কমবে, কমে যাবে। কমে যাবে। হ্যাঁ। তাহলে আমরা এখন যেই গ্রাফটা দেখতে পাচ্ছি, এই গ্রাফের মধ্যেও আগের যে ফেটের যত প্রপার্টি ছিল সব প্রপার্টি এখানেও আমরা পাবো। আচ্ছা একটা একটা করে আমি এক্সপ্লেন করি। আচ্ছা জিরোর জন্য যত ভোল্টে পিঞ্চ অফ হয়, ভিজিএস এর ভ্যালু যদি তুমি নেগেটিভ করো তাহলে কম ভোল্টেজে পিঞ্চ অফ হয়। একটা রিলেশন ছিল, রিলেশনটা মনে আছে? এখানে যে পিঞ্চ অফ ভোল্টেজ, এটা কিন্তু পিঞ্চ অফ বলি নাই আমরা বলেছিলাম সেট ভি ডিএস সেট, তাই না? জি স্যার। ভিডিএস সেট এর ভ্যালু কত ছিল মনে আছে? ভিডিএস, ভিপি V মাইনাস মাইনাস ভিডিএস VGS। হ্যাঁ ভিভি মাইনাস ভিজিএস। তাহলে ধীরে ধীরে এটা কমবে। আর এই পয়েন্ট গুলোকে সব যদি তুমি কানেক্ট করো তাহলে কি পাওয়া যায়, একটা প্যারাবোলা পাওয়া যায়। প্যারাবোলা পাওয়া যায়। আসলে এই প্যারাবোলা আর এই প্যারাবোলা সেম। এখানে ভোল্টেজ স্কেলটা ডিফারেন্ট হওয়ার কারণে একটার উইথ একটু বেশি, একটার উইথ একটু কম। তাহলে দেখো এটা যে ফেটের প্রপার্টি। তাহলে এই প্যারাবোলার ভিতরের যে অংশটুকু, সেই অংশটুকুর নাম আমরা কি দিয়েছিলাম, ভোল্টেজ কন্ট্রোলড রেজিস্ট্যান্স রিজিয়ন। এখানে ঠিক একই, এখানেও কাট অফ রিজিয়নটা কি হবে, এই এক্স অ্যাক্সিস এর নিচে হবে। মাঝখানে যে অংশটুকু থাকবে সেটা কি রিজিয়ন, অ্যাক্টিভ রিজিয়ন। এখানেও ব্রেকডাউন একই ভাবে হবে। এখানে ব্রেকডাউন দেখো ধীরে ধীরে কি হয়, ওই আগের যে ফেটের মতোই, যতই তুমি গেট ভোল্টেজ বা রিভার্স বায়াস বাড়াবে ততই তোমার কি হবে, লোয়ার ভোল্টেজে ড্রেন এবং সোর্সের ব্রেকডাউনটা হবে। সেম সব, আমি আর কিছু না বলি। এখন মেইন প্রপার্টিটা দেখো, তুমি যখন এখানে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, বলো দেখি এখান দিয়ে কারেন্ট কি পরিমাণ ফ্লো করবে। পজিটিভ দিলে কারেন্ট বেশি ফ্লো করবে আর নেগেটিভ কোন দিলে দিকে ফ্লো করবে, কম। এখান থেকে এখানে একটা ভোল্টেজ দিলাম, গেটে পজিটিভ ভোল্টেজ আসলো, এই পজিটিভ ভোল্টেজের কারণে কারেন্ট এই গেট থেকে কোন দিকে যাবে বলো, চ্যানেলের দিকে যাবে। চ্যানেলের দিকে যাবে। কিভাবে যাবে, মাঝখানে কিন্তু একটা ইনসুলেটর লেয়ার আছে, অক্সাইড লেয়ার। এই সিলিকন ডাই অক্সাইড, এটা কি কন্ডাক্টর নাকি ইনসুলেটর? বালুর মধ্য এটা দিয়ে হলো কি ইনসুলেটর তো। ইনসুলেটর। তাহলে এইটা কি ছিল, এটা সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাই অক্সাইড। সেই জন্য এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতেই পারবে না, শুধু এখানে একটা ফিল্ড ক্রিয়েট হবে। সেই ফিল্ড এই চ্যানেলটাকে কি করবে, কন্ট্রোল করবে, কখনো বাড়িয়ে দিবে কখনো কমিয়ে দিবে।
তাহলে যেহেতু এখান দিয়ে কোনো কারেন্টই ফ্লো করছে না, ভোল্টেজ অ্যাপ্লাই করেছো বাট দেয়ার ইজ নো কারেন্ট, সো হাউ মাচ ইজ দ্য রেজিস্ট্যান্স? ইনফাইনাইট। ইনফাইনাইট। এইটাই হলো মেইন অ্যাডভান্টেজ, ঠিক আছে? আচ্ছা, আরেকটা পার্থক্য জেনে রাখো যে জেফেট এর অপারেশন কন্ট্রোলটা হয় হইলো ডিপ্লেশন লেয়ারের মাধ্যমে। ওখানে ডিপ্লেশন লেয়ারের উইথ কম বেশি হয়, তাই না? আর এখানে কন্ট্রোলটা হয় অ্যাকচুয়ালি ফিল্ডের মাধ্যমে। এখানেও ডিপ্লেশন লেয়ারের উইথ কম বেশি হয়, কিন্তু এখানে যেহেতু কোনো রিভার্স বায়াস নেই, শুধু একটা ইলেকট্রিক ফিল্ড আছে, সেই জন্য আমরা বলি যে এখানে শুধু ফিল্ডের মাধ্যমে আউটপুট কারেন্টটা কন্ট্রোল হয়। আর যে ফেটে আউটপুট কারেন্ট কন্ট্রোল হয় হলো ডিপ্লেশন লেয়ারের মাধ্যমে, ঠিক আছে? তাহলে আমরা আজকে এই পর্যন্ত বোধহয় শেষ করব। এনহান্সমেন্টটা আজকে আর পড়বো না। এখন এর মধ্যে তোমাদের কোশ্চেন তো তোমরা এখন করতে পারবে না, কারণ আগে স্টাডি করা লাগবে, তাই না? তাহলে এই যে এই পর্যন্ত তোমাদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। সিম্বল অফ মসফেট, এই মসফেটের সিম্বলটা হলো এরকম। এখানে দেখো আগেরটার সাথে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো এবার গেটটা চ্যানেলের সাথে অক্সাইড নেই, লেয়ার আছে। সেপারেট না, গেটটা হয়ে গেছে কি সেপারেট, মাঝখানে গ্যাপ আছে। আর যেহেতু এটা সরাসরি নেই, অ্যারো এখানে দিয়ে কোনো লাভ নেই, সেই জন্য অ্যারোটা দিয়েছে আবার কার সাথে, ভিতরে এখানে দিয়েছে তো অ্যারোটা। মাঝখানে গ্যাপটা কি মানে ইনফিনিটি অক্সাইড লেয়ার, লেয়ারটা বোঝাচ্ছে? সাইড অক্সাইড লেয়ারটা। লেয়ারটা, হ্যাঁ, অক্সাইড গ্যাপটা লেয়ার। হলো অক্সাইড লেয়ার, ঠিক আছে? ভিতরের দিকে হলে এটা এন চ্যানেল, বাইরের দিকে হলে পি চ্যানেল, এন চ্যানেল পি চ্যানেল। যদি সাবস্ট্রেট আলাদা কানেক্টেড হয় তখন এই সিম্বল, আর যদি সাবস্ট্রেট ইন্টারনালি কানেক্টেড থাকে তাহলে এই সিম্বল। এই অ্যারোটা আসলে সাবস্ট্রেট কে ইন্ডিকেট করে, ঠিক আছে? জি স্যার। স্যার হ্যাঁ বলো। মানে ইনপুট ইম্পিডেন্স কি হচ্ছে, মানে ইনফাইনাইট এর মতো হয় নাকি? ওই যে কি বললেন ইনফাইনাইট, এটা? এক্স্যাক্টলি ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স। আচ্ছা। তোমরা 14 জন স্টুডেন্ট ক্লাস করলা। স্যার ম্যাক্সিমাম 17 হয়েছিল। এইটা আসলে ভিডিও করার কারণে এরকম হচ্ছে, বুঝছো? যে রেকর্ডটা না করা হতো তাহলে অনেকেই ক্লাসে পার্টিসিপেট করতো। আচ্ছা, যাকে কিছু করার নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।